বলে আমি মনে করি। এবং আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত শ্রেণীর মানুষকে আমি বলবো যে এই তৃণমূলকে অন্ততপক্ষে পরাজিত করুন, নাহলে আমাদের রাজ্যের স্তব্ধ হয়ে যাবে। শিক্ষা ভেঙে চুরমার হয়ে গেছে, গোটা রাজ্যটা সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে কোনো ধরনের রাজ্যের ঋণ এমন জায়গায়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে অলরেডি ভোট ঘোষণা হয়ে গেছে। তো আমাদের মুর্শিদাবাদ জেলায় ভোট হবে 23শে এপ্রিল। তো সেই ভোটকে কেন্দ্র করেই আজকে আমরা উপস্থিত হয়েছি কান্ধি বিধানসভা এলাকার জীবন্তীতে। প্রতিদিন এটা কংগ্রেসের সিট ছিল, তারপর এখান থেকে যিনি জয়ী হন তিনি কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছেন এবং 2021-এও তিনি তৃণমূল থেকে আবার জয়ী হয়েছেন। তিনি হলেন ডেভিড সরকার বা অপূর্ব সরকার। তো সেই নিয়েই আমরা জীবন্তীতে এসেছি, এখানকার মানুষজন কি বলে। এখানে একটা চায়ের দোকানে বেশ কিছু মানুষকে পেয়ে গেছে, তাদের কাছ থেকে মতামত আমরা জেনে নেব। তো একজনকে পেয়ে গেছি, তার কাছে জেনে নেব। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে আগামী বিধানসভায় আপনাদের এখানে কিরকম কি রেজাল্ট, কাকে চাইছেন? আমরা চাইছি বলতে গেলে আমরা চাই যে আমাদের রাজ্যে আবার যাতে লেফট আসে, লেফট। কারণ সার্বিক যা আমরা দেখছি আমাদের রাজ্যের যে পরিস্থিতি, যে হারে দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, বেকার যুবকদের কর্মসংস্থানের যে জায়গা, শিক্ষা ব্যবস্থা একদম মানে পুরোপুরি কলাপস করে গেছে, এরকম একটা পরিস্থিতি রাজ্যে। তো আমরা চাই যে মানুষ বিকল্প হিসেবে বামপন্থীদেরকে যদি নেয়, আমরাও চাইবো যে আগামী দিনে কান্দি বিধানসভা, এই বিধানসভা যদিও বা এখানে একটা শক্ত জায়গা কংগ্রেসের, দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস জিতে আসছে। বিগত বিধানসভায় একমাত্র তৃণমূল জিতেছিল এবং আমরা জানি একবার এখানে লেফট জিতেছিল ওয়াহিদ রেজা, তিনি মন্ত্রীও হয়েছিলেন। তো আমরা চাই এখানে লেফট যাতে জিততে পারে, সেই চেষ্টা আমরা করব। এবং আমরা চাই গোটা পশ্চিমবঙ্গে যেন বামপন্থীদের একটা উত্থান হয়, কারণ পশ্চিমবঙ্গে বামপন্থীদের উত্থান মানে বেকার যুবকদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের একটা জায়গা তৈরি হবে। সর্বোপরি দুর্নীতি মুক্ত একটা রাজ্য আমরা দেখতে পাবো। তো আমরা কান্দি বিধানসভায় হয় বাম অথবা কংগ্রেস, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল জিতুক, এটা আমরা চাই সাধারণ মানুষ হিসেবে। আপনি, আপনার নাম? আমার নাম শফিউর রহমান। কি করেন পেশায়? আমি একজন শিক্ষক পেশায়। তো আপনি তো একজন শিক্ষক এবং সংখ্যালঘু মানুষ। মমতা ব্যানার্জি তো বলছে সংখ্যালঘুদের জন্য উনি নাকি সব কাজ করে দিয়েছেন। তো আপনি শিক্ষক হিসাবে এই সমাজে উনি কি সত্যি সংখ্যালঘুদের জন্য সব কাজ করে দিয়েছেন বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে দিয়ে জিনিসটাই পছন্দ করি না। কারণ আমার মতে ভারতবর্ষ একটা এমন একটা দেশ, যে দেশে একটা মানে ইউনিক কান্ট্রি যদি বলা হয় তা আমাদের এই ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা আজীবন একটা একসঙ্গে বসবাস করছি। সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই প্রশ্নটা আমার কাছে মানে বড় নয়। আমার কাছে হচ্ছে মানুষ উন্নয়ন হোক, উন্নয়ন হলে সার্বিকভাবেই মানুষ উপকৃত হবে, সে হিন্দু উপকৃত হবে, মুসলিম উপকৃত হবে। আপনি যেটা বলছেন এটা আমরা সবাই মানি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে বসে আছেন, সাংবিধানিক পদে বসে আছেন, তিনি যেহেতু বলছে, আমি তাকে কোট করে বলছি, সেই বিষয়টাকে আপনারা দেখছেন যে 2011 পরে যে মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখলাম, মুসলিমদের জন্য উনি কি করলেন। আজকে মাদ্রাসা নিয়োগ একরকম বন্ধ, মাদ্রাসাগুলোতে কোনো ধরনের বরাদ্দ নেই, মাদ্রাসাগুলো ভেঙে পড়ছে। তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা করবেন। এই 2011 থেকে 2026 সাল, আপনি বলতে পারবেন যে একটা মাদ্রাসা পশ্চিমবঙ্গে হয়েছে? একটা এরকম উদাহরণ নেই, কোনো মাদ্রাসা হয়নি। মুসলিমদের জন্য কোনো ধরনের এই যে ওয়াকাফ বিলকে কেন্দ্র করে যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন, হ্যাঁ, তারপরে ওবিসি থেকে শুরু করে যে আমাদের এই যে নিটের ক্ষেত্রে একটা বিশাল সংখ্যক আমাদের, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা অনেক ছেলে মেয়ে ওবিসি কোটায় নিট কোয়ালিফাই করতো, সেটা থেকেও বঞ্চিত হলো। তাহলে আমাদের মুসলিমদের জন্য অ্যাকচুয়ালি করলেন কি উনি? উনি মুখে বলছেন মুসলিমদের জন্য, উনি মুসলিমদের সরকার, ওই কয়েকটা জায়গায় দেখি ইফতার পার্টিতে যান, মুসলিমদের কয়েকটা কথা বিসমিল্লাহ আল্লাহ বলে মুসলিমদের মন জাগার চেষ্টা করেন। কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিমরা যে 2021 সালে যে নির্বাচনে মুসলিমরা যে হারে ভোট দিলেন, তার কি ইম্প্যাক্ট আমরা কি পেলাম, আমরা মুসলিমরা কি পেলাম? আপনারা ভালোভাবে দেখুন যে মুসলিমদের জন্য অ্যাকচুয়ালি কি করলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন মুসলিমদের ভোট নিয়ে এখন নতুন করে উনি হিন্দু হিন্দু খেলতে শুরু করেছেন। এই যে পোলারাইজেশন, এই যে একটা ধর্ম, এই যে সাম্প্রদায়িক যে রাজনীতি, এই রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত হয়ে আমাদের তৃণমূলের বিরুদ্ধে ভোট করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত শ্রেণীর মানুষকে আমি বলবো যে এই তৃণমূলকে অন্ততপক্ষে পরাজিত করুন, নাহলে আমাদের রাজ্যের
স্তব্ধ হয়ে যাবে। শিক্ষা ভেঙে চুরমার হয়ে গেছে, গোটা রাজ্যটা সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে কোনো ধরনের রাজ্যের ঋণ এমন জায়গায় গেছে, আপনারা জানেন আমাদের 2011 সাল মানে স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত আমাদের রাজ্যের ঋণ ছিল ওই 1,91,000 কোটি টাকা, প্রায় এখন সেটা 8 লক্ষ কোটি টাকা ছুঁই ছুঁই। যে এরকম একটা এই যে বিপুল পরিমাণ ঋণ, এর এর বোঝা তো আমাদেরকে বোয়াতে হচ্ছে। এই যে সেই কারণে তো জিনিসপত্রের দাম এত হারে বাড়ছে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যেহেতু শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আপনার ছেলেরা ধরুন পরীক্ষায় পাস করছে, কেউ মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন পাস করার পর তারা তো চায় কর্মসংস্থান। তো কর্মসংস্থানের পরিবর্তে তাদেরকে ভাতার নামে যে ঘুষ দিচ্ছে ভোটের আগে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো একজন সাংবাদিক, আপনি বলুন তো, আপনি কি একজন পিতা হিসেবে চাইবেন আপনার ছেলে একটা ভাতার উপর টিকে থাকুক? কোন মানুষকে চাইবে, কোন অভিভাবক কি চাইবে তার ছেলে একটা ভাতার উপর টিকে থাকুক? প্রত্যেক বাবা মা কষ্ট করে তার ছেলে মেয়েকে পড়াশোনা করছে, কেউ তার নিজস্ব জমিটুকু বিক্রি করেও চেষ্টা করছে, তার নিজের থাকার ভিটে বাড়িটাকেও বিক্রি করে ছেলে মেয়েকে পড়াশোনার চেষ্টা করছে, যাতে আগামী দিনে সে একটা রোজগারের ব্যবস্থা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার 1,000-1,500 টাকা দিয়ে বেকার যুবকদের এই যে মুখটাকে বন্ধ করার একটা প্রয়াস চলছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা মানে আমার মতে একদমই বেকার যুবকদেরকে নিয়ে একটা মানে ছেলে খেলাম চলছে একদম, এবং বেকার যুবকদের স্বপ্নকে একদম শেষ করে দেওয়া হচ্ছে, চুরমার করে দিচ্ছে ভেঙে একদম। মানে অ্যাকচুয়ালি এটা ভোটের উপঢৌকন বা ঘুষ হিসাবে একদম একদম যে সরকারি টাকা তো সস্তা রাজনীতি। সরকারি টাকা তো সরাসরি দিতে পারেন না, পরোক্ষভাবে এই বেকার ভাতা, লক্ষ্মী ভান্ডার ইত্যাদির নামে মানুষকে টাকা দিয়ে ভোট নেওয়ার একটা কৌশল, এটা সবাই বোঝে। হ্যাঁ, কিন্তু মানুষের কাছে কিছু করার নেই, যে এখন যেটুকু পাচ্ছে মানুষ এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করছে। কি করবে এখন মানুষ? কারণ বেশি কিছু বলতে গেলে তো আপনারা জানছেন কিভাবে নির্বাচনগুলো হচ্ছে, কিভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, প্রতিবাদকে কিভাবে কুণ্ঠিত করা হচ্ছে, গলা চেপে টিপে ধরা হচ্ছে, সবই দেখতে পাচ্ছেন। সেই জায়গায় সাধারণ মানুষের কিছু করার নেই এখন, তবু আমাদেরকে এগিয়ে আসতে হবে আগামী দিনে। আশাবাদী আমরা যে মানুষ এই ব্যাপারে সচ্ছল হবেন। হ্যাঁ, এবং এর বিরুদ্ধে মানুষ এই ভাতা এই সবের বিরুদ্ধে গিয়ে কর্মসংস্থানের জায়গায় মানুষ প্রতিবাদ করবে, কর্মসংস্থানের কথা বলবে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলবে। এবং তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা শ্রেণীর মানুষের মধ্যে এটা কাজ করছে যে এইভাবে একটা রাজ্য চলতে পারে না। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? নুর ইসলাম সাহেব। কি করেন আপনি? আমি সাধারণত চাষবাস করেন। তো সামনেই তো বিধানসভা নির্বাচন, তো এই বিধানসভায় কান্দিতে কি হবে বলে মনে হচ্ছে আপনার? কান্দিতে তো এখন লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে। বিজেপি, বাম আর টিএমসি, এর মধ্যে কেউ একজন লিড হবে। বিজেপি, বাম আর তো এই যে এখানকার যে বিধায়ক আছে ডেভিড সরকার, দীর্ঘদিন ধরে অপূর্ব সরকার আর কি, তো তার কি উন্নয়ন আপনাদের এলাকায় কিছু মানে করেনি? উন্নয়ন বলতে কিছুই নাই। আমাদের উগ্র রাস্তা সেই মানে বাম আমলে হয়েছিল, ভাঙাচোরা, সে ভাঙাচোরা দিয়ে হরহর গাড়ি দিচ্ছে, মুন্সিপাল পাল্টি খেয়ে দিচ্ছে। একটা এখানে রিপেয়ারিং করেছে, সেটাও হয়তো বেশি দিন যাবে না, সেইভাবে হয়েছে রাস্তা। আর অন্যান্য রাস্তা তো সেরকম নাই ভালো। যে মমতা ব্যানার্জি তো রাজ্য সরকারের পক্ষ থেকে এতগুলো প্রকল্প ভাতা দিচ্ছে, তো সেই ভাতার কি কোনো সুবিধা আপনি বা আপনার পরিবার পায়? পেয়েছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার বাড়িতে 4টে ছেলে শিক্ষিত আছে, ওরা একটা টেকনোলজি, সেটা বিটেক, একটা নিটে কোচিং নিয়েছে, তাদের তো চাকরি বাকরি কিছু নাই। ওই 1,500 টাকা কি হবে তাদের? তেল কিনতে যেয়ে তো ফুরিয়ে যাবে। মেন তো সমস্যা বেকার সমস্যা, সে বেকার সমস্যা তো সরকার মিটাচ্ছে না। মানে কর্মসংস্থান দিতে পারছে না, একদমই নাই। পুরা বিভিন্ন দপ্তরে সব ফাঁকা হয়ে পড়ে আছে। আপনি কি চাইছেন যে সরকারের পরিবর্তন হোক? অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, এটা আমি মনে করছি। কেননা পরিবর্তন না হলে বেকার সমস্যাও মিটবে না। এখন মেন তো বেকার সমস্যা না। প্রত্যেক ফ্যামিলিতে 2-1 ছেলে শিক্ষিত ভালো আছে এখন। তা বাপ মাই তো খেয়া না খেয়া তাদেরকে লেখাপড়া শিখাইছে, ছেলে ভবিষ্যৎ গড়ার লেগে সে কিছু করবে, বাপ মা হয়তো 2টা ডাল ভাত পাবে, সেই জিনিসটাই তো নাই। তো 2021 এবং 24 পর্যন্ত লোকসভা ভোট পর্যন্ত দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমরা একদম মমতা ব্যানার্জিকে ঝুলা ভরে ভোট দিয়েছে। তো তার কি এখন কিছুটা হলেও অন্যদিকে প্রভাব পড়বে? প্রভাব পড়ছে, অন্যদিকে প্রভাব পড়বে, মানুষ অন্যদিকে চলে যাচ্ছে। মানুষ বুঝতে, মুসলিম সংখ্যালঘু ভোটটা অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। টিএমসি কে কেউ চাইছে না এখন, টিএমসি কে চেয়েছিল এক সময়,
চেয়েছিল বলে বাম উল্টাইছিল, হ্যাঁ হ্যাঁ আর বাম উল্টাইছিল বলে মমতা দিয়ে এসেছে। এসেছে আমরাও মমতার দিকে ছিলাম, ছিলেন আমিও রাজনীতি একাডকে হেল্প মানে করেছেন তৃণমূলে বামের হাতে শাসন ব্যবস্থা সেরকম তখন খুশি ছিলেন না ছিলাম না, সেই হিসাবে মমতার দিকে আমরা চেয়েছিলাম। মমতার দিকে এখানে ভালোভাবে লিড বা গোটা রাজ্যে লিড পেয়েছে। 11 বছর বা 12 বছর চলছে রাজত্ব, কিন্তু মুসলিম সংখ্যালঘুদের চাকরি বাকরি বা কোনো দিক দিয়ে কিছু দেয়নি। দেয়নি। তাই আবার চাইছেন আবার পরিবর্তন হোক। পরিবর্তন হওয়া উচিত, সে যে সরকার আসবে আসুক গিয়ে। আচ্ছা এটাই তৃণমূল যাতে না আছে। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ।